আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ, পারবে কি? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার, আর আওয়ামী লীগ গত 16 মাস যাবৎ নিষিদ্ধ অবস্থায়, 16 মাস নয়, এই বছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে, জোরালো ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালো ভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। আসলে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাবত যে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, কর্মসূচি হচ্ছে, কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখিনি। এই জ্বালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে। আজকে যে বিএনপি জামাত কিংবা কোন থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন থামিয়ে দেবে, আসলে কি পারবে? সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন, পুলিশ কিন্তু প্রচন্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত 16 মাসে। গত 5 অগাস্ট সময়কালে পুলিশের উপর বর্বরোচিত হামলা করে পুলিশ মেরে ফেলানো হয়েছে। তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি। এই চাঙ্গা করবার যে দায়িত্ব, যে নেতৃত্ব, নেতার, পুলিশের সেই নেতা নেই। এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান, বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি, তারা কিন্তু অপেশাদার, অনভিজ্ঞ। তারা একটা পর্যায়ে আছে না যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম। এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি, তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান, রেঞ্জ ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে। অনভিজ্ঞতার কারণে নানা রকম বিকৃতি ঘটনা ঘটছে, বিকৃতি কথাবার্তা বেরিয়ে আসছে। এই যে আপনারা দেখলেন যে গতকালকে সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবার হুমকি দিয়েছেন। এটি কি কোনো পেশাদার, পেশা সুলভ কথাবার্তা, পেশাদার আচরণ? আচরণ নয়। শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার। এই অনভিজ্ঞ অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল, একটা শৃঙ্খলা বাহিনী আমরা আজ থেকে 1.5 বছর আগে বা তার আগে যেটি দেখেছি, সেই জায়গাটায় পুলিশ নেই। সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়ে এখন একটা বিতৃষ্ণ এসে গেছে, সংশয় এসে গেছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অন্যায়, একদিকে তাদের উপর হামলা হয়েছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত টেনশনে আছে যে যে কোনো সময় চাকরি না চলে যায়। এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ, কিন্তু আপনারা দেখলেন যে 2 দিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কারণে চাকরি হারানোর ভয়ে ভীত পুলিশ, এই পুলিশ
আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে, নেতারা যেভাবে বলছেন যে সত্যিকার অর্থে যদি রুখে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে, পুলিশের পক্ষে সম্ভব না। আরো ইতিবাচক দিক আছে, দেখুন সেনাবাহিনী মাঠ থেকে 50% গত 5 নভেম্বর থেকেই উঠে গেছে। 30,000 মাঠে থাকতো সারা বাংলাদেশে, এখন 15,000-এরও কম সেনা, নৌ, বিমান, বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল। এবং গতকালকে এই যে সীমিত যে বাহিনীটা আছে বাহিরে, গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে। এটি জারি হওয়ার কথা ছিল না, এটা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল, এমন আলাপ আলোচনা ছিল, কারণ সেনাবাহিনী পুরোটা উঠে যাওয়ার কথা। আপনারা শুনেছেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে একতরফা কোনো নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না। সেই জায়গায় সেনাবাহিনী আস্তে আস্তে আসলে উঠে যাবে। কিন্তু গতকালকে অনেক দেন দরবার করে, অনেক রিকোয়েস্ট করে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এটি ব্যতিক্রমী। গত 1.5 বছরে প্রায় 2 মাস করে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হতো, কিন্তু গতকালকে বাড়ানো হয়েছে 3.5 মাসের জন্য, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আজকে থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে। ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, নির্বাচন হয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা হবে, সেই সহিংসতা কালেও কমপক্ষে 15 দিন যাতে সেনাবাহিনী মাঠে থাকতে পারে, এই জন্য আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঘোষণা করা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই যে 3.5 মাস সময়, এর মধ্যে 1 সপ্তাহ পরে ঘটতে পারে, 1 মাস পরে ঘটতে পারে, ভিন্ন ঘটনার আভাস আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে। পুলিশ আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সীমিত সংখ্যক আছে, এবং আজকে যেটি জানা গেল যে ঢাকা এবং ঢাকার আশপাশে বিজিবি নামানো হয়েছে। এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো তৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজকে বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীতে 12 প্লাটুন ও ঢাকার আশপাশের জেলায় 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 1 প্লাটুন মানে সর্বনিম্ন জনবলের যে ইউনিটটা, বিশেষ করে আর্মি কিংবা বিজিবির সেই ইউনিটটা, এই ইউনিটে ম্যাক্সিমাম 30, 40 বা 50 জন ম্যাক্সিমাম সদস্য থাকে। তাহলে 12 বা 14 প্লাটুনে কতজন সদস্য থাকতে পারে, তাহলে চিন্তা করুন। তারা মোবাইল ডিউটি পালন করবে। সব কথার শেষ কথা, পুলিশ সক্রিয় নয় সত্যিকার অর্থে। সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে, খানিকটা আছে। বিজিবি 12 প্লাটুন রাজধানীতে। যেটাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আপনি হিসাব করুন বা যেটি হোক না কেন, সব কথার শেষ কথা, আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছেন সেইভাবে শক্তি সামর্থ্য নিয়ে যদি রাজধানীতে দাঁড়াতে পারে, এই শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হবে না। এবং অন্যান্য যে রাজনৈতিক দল প্রতিরোধ করবে বা দাঁড়াবে, এখন পর্যন্ত আমরা আগামীকালকে কেন্দ্র করে বিএনপির কোনো মুখোমুখি কর্মসূচির কথা শুনিনি। জামাত, শিবির বা এরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচির কথা শুনলেও সেগুলো জোরালো নয়। সেই জায়গায় বারবারই বলছি যে পুলিশ লকডাউন রুখে দেওয়ার যতই হমনি তমনি করুক না কেন, আওয়ামী লীগের শক্তির উপর নির্ভর করবে আগামীকালকের পরিস্থিতি। এবং এটি বলবো না যে আগামীকালকে ইউনূস সরকারের একদিনের লকডাউনের ইউনূস সরকারের পতন রচিত হয়ে যাবে, অন্ততপক্ষে প্রেক্ষাপট রচিত হবে। আগামীকাল যদি শক্তি সামর্থ্য দেখাতে পারে আওয়ামী লীগ, তাহলে ইউনূস সরকারের বিদায় বা পতনটা সময়ের ব্যাপার। এরপরের ধাপে কালকে হয়তো এটাকে বলতে পারেন ট্রেলার, আর চূড়ান্ত মুভিটা শো করা হবে হয়তো পরের ধাপে। এখন আগামীকালকের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করছে যে আওয়ামী লীগ আসলে কি করবে। আওয়ামী লীগের করতেই হবে। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া কোনো ভরসার জায়গা আমরা দেখছি না।
ইউনূস সরকার গণবিরোধী সরকার, জনবিরোধী সরকার। ইউনূস সরকারকে যারা সমর্থন দিচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি এবং ওয়ান ম্যান শো পার্টিগুলো, তারাও যেহেতু ইউনূস সরকারের সমর্থক, তারাও জনবিরোধী, গণবিরোধী। গণবিরোধী, জনবিরোধীর জায়গায় বিপক্ষ অবস্থান এই মুহূর্তে আওয়ামী লীগেরও খালি আছে। আওয়ামী লীগ যদি এটিকে মিস করে, ফেল করে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে বাংলাদেশ চূড়ান্ত বিচারে ব্যর্থ হয়ে যাবে। আমাদের শেষ আলোটা এখনো পর্যন্ত আওয়ামী লীগ জাগিয়ে রেখেছে। আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত আওয়ামী লীগ আগামীকালকের লকডাউন কর্মসূচি সফল করে পরবর্তী পদক্ষেপে নিয়ে যাবে। একটা দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে নির্বাচনটাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য বানচাল করে দেওয়ার প্রচেষ্টা শুরু হবে। কারণ নির্বাচনটা না হোক বা নির্বাচনটা পিছিয়ে যাক, সেই প্রত্যাশা কিন্তু অনেকগুলো পক্ষের আছে। শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গিয়ে কথা বলে দিয়েছেন যে তাকে অনেকে বলছেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, এবং তার মাধ্যমে নিজের প্রত্যাশাটা তিনি প্রকাশ করেছেন, শুধু তাই নয়, আমরা জানি যে জামায়াতে ইসলামী, এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু গত বছর আগস্ট থেকেই বলে আসছিল যে নির্বাচন এই সরকারের মূল লক্ষ্য নয়। সরকারের একদিকে যেমন কোনো ধারণা নাই যে কারা সারা দেশ জুড়ে এ ধরনের নাশকতা ঘটাচ্ছে, এরই মধ্যে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এসব অব্যাহত আছে। আর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার পর পুলিশ এই ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে যে মেকানিকের ভুলে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে গেছে সেই গাড়িতে। একই রকম ভাবে উত্তরায় একটা মাইক্রোবাস জ্বলতে দেখা গেলেও পুলিশ বলছে যে সেই গাড়িতেও আগুন ধরে গেছে ইঞ্জিন গরম হওয়ার ফলে। এর আগে মঙ্গলবার এক ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পরও শোনা গিয়েছিল যে কারিগরি ত্রুটিতে অতিরিক্ত উত্তপ্ত হয়ে রেলের ইঞ্জিনে আগুন ধরে গেছে। কিন্তু অন্যদিকে ঢাকার সূত্রাপুরে, মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, আশুলিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, অন্তত 3টি বাসে গাজীপুরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি ঢাকায় যাত্রী বেশে বাসে উঠে বাসের ভেতরেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হতাহতের কোনো ঘটনা এখনো না থাকলেও এসব ঘটনায় যে জনমনে আতঙ্ক বাড়ছে তা একেবারেই সন্দেহাতীতভাবেই বলা যায়। কারণ এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের বাস সার্ভিস বন্ধ করেছে, বিভিন্ন অফিস তাদের গাড়ি বের করা বন্ধ করেছে, আর ব্যক্তিগত গাড়ি বের করার সংখ্যাও রাস্তায় উল্লেখযোগ্য হারে কমে এসেছে। মানুষ প্রয়োজন ছাড়া চলাচল না করার একরকম সিদ্ধান্ত নিয়েছে, তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে যেমনটা হয়, এসব দূরপাল্লার বাসেও যখন আগুন দেওয়া হয় তখন বাসের সংখ্যাও মহাসড়কগুলোতে কমে আসে, আর তার ফলে কমে আসে যাত্রীও। এমন অবস্থায় পরিস্থিতিটা স্বাভাবিক রাখা কিছুতেই সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে। সরকার এখন পুলিশ বাহিনী দিয়ে না পেরে সর্বশক্তি নিয়োগ করার পর তাতেও নাশকতা সামাল দিতে না পেরে এখন বিজিবি নামিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, পুলিশ যদি বের করতে না পারে, গোয়েন্দা সংস্থাগুলো যদি বের করতে না পারে যে নাশকতার উৎস কোথায়, কোথা থেকে ঘটছে এসব ঘটনা, কোথায় বসে তৈরি হচ্ছে এত এত ককটেল, তাহলে সমস্যার সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। সরকার আওয়ামী লীগ দমনে, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সহযোগী বা সদস্য সন্দেহে সকলকে গ্রেফতার করে ফেলতে সর্বশক্তি নিয়োগ অব্যাহত রেখেছে। মঙ্গলবারেও 13ই নভেম্বরের কর্মসূচি দমনে সর্বশেষ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক হয়েছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে সন্দেহ হলেই, আওয়ামী লীগ সন্দেহ হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাউকে গ্রেফতার করতে পারে। এবং পুলিশ হোটেলে, মেসে, ছাত্রাবাসে, বাসে বাসে তল্লাশি চালাচ্ছে এবং গ্রেফতার চালিয়ে যাচ্ছে। এমনকি ঝটিকা মিছিল থেকেও গ্রেফতারের ঘটনা ঘটছে সারা দেশ জুড়ে, কারণ মিছিল থামানো যায় নাই। কিন্তু পুলিশ যেটা জানে না সেটা হচ্ছে নাশকতা কারা করছে। এই যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন, তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো রকম অস্ত্র বা ককটেল বা দেশি বিদেশি কোনো কিছু, মানে নাশকতা সৃষ্টিকারী কোনো কিছু পাওয়া যায় নাই। পুলিশের কোনো
ক্লু নাই যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে। এমনকি এনসিপি কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে এনসিপির নেতাকর্মীরা দিল পুলিশের হাতে, যারা নাকি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এনসিপি কার্যালয়ের সামনে থেকে চলে যাচ্ছিল। তারপর শোনা গেল আটককৃতদের মধ্যে একজন শিবির কর্মী, কিন্তু পরে পুলিশ বলল, রিউমার স্ক্যানারের মাধ্যমেও বলা হলো যে এটা ছড়িয়ে পড়া গুজব, ওই আটককৃতরা শিবির কর্মী নয়। তবে আটককৃতরা কারা, কার নির্দেশনায়, কার অঙ্গুলি হেলনে বা কোথায় তৈরি ককটেল এসে তারা কোথায় মারছে, এই বিষয়গুলো এখন পর্যন্ত পুলিশ জানে না। পুলিশ যে কিছুই জানে না, নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তার প্রমাণ প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো সোমবার। আরেক উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনার সামনেও, মানে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও ককটেল বিস্ফোরিত হলো। আর এই ঘটনাও কারা ঘটিয়েছে পুলিশ তা বের করতে না পারার ধারাবাহিকতায় এখন দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় রীতিমতো পেট্রোল ঢেলে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন ঢেলে দেওয়া হয়েছে এবং সেই আগুনে সেই অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের পক্ষে সারা বাংলাদেশ জুড়ে এই অস্থিরতা, এই অস্থিতিশীলতা কি সামাল দেওয়া সম্ভব? কারা ঘটাচ্ছে ঘটনাগুলো? দেখুন, গত সপ্তাহে প্রথম ককটেল মারা হলো একটা চার্চে, তারপর খ্রিস্টান মিশনারিদের একটি বিখ্যাত স্কুল সেন্ট জোসেফ স্কুলের গেইটে ককটেল পড়লো। এরপর দেখা যাচ্ছে মেয়েদের স্কুলগুলোতে ককটেল মারার ঘটনা ঘটছে। মগবাজারে ইস্পাহানি স্কুলে ককটেল বিস্ফোরিত হলো। এখন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, আরেকটা বিখ্যাত মেয়েদের স্কুল, সেই স্কুলের সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামী সহ 8 সমমনা দল লাগাতার আন্দোলনে আছে তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। এই সময়টাতে 11 তারিখ তারা পল্টনে বড় সমাবেশ করেছে, তাদের চলো চলো ঢাকা চলো কর্মসূচি ছিল এবং সেখান থেকে তারা জুলাই আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, জুলাই সনদকে সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন আদেশ জারি করা, গণভোট করা নভেম্বরের মধ্যে, এরকম 5টি দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে এবং তারা বলেছে যে 13 তারিখও তারা যেমন রাজপথে থাকবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করবার জন্য সর্বস্তরের জনগণকে নিয়ে, 16 তারিখ থেকে তারা যমুনার সামনে লাগাতার আন্দোলনে যাবে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই অভ্যুত্থানকে, তারা বলছে এখন জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবকে আইনি স্বীকৃতি দেওয়ার, সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে। তাদের আরেক দাবি হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট। বিএনপি সেটাতে কিছুতেই রাজি না। বিএনপি আর জামায়াতে ইসলামীর মধ্যে যে এই সময়ে রাজনৈতিক দূরত্ব ব্যাপকভাবে বেড়েছে, শুধু তাই নয়, বিএনপির এমপি পদপ্রার্থীদের সঙ্গে এমপি মনোনয়ন যারা পেয়েছেন, মানে যাদের প্রার্থিতার প্রত্যাশা ছিল আর যারা মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে সারা দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ, সহিংসতার ঘটনা ঘটছে। বিএনপির এমপির জনসংযোগে সরাসরি অস্ত্রধারীরা গুলি চালিয়ে একজন শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করেছে। ঢাকায় সোমবার শুধু গুলিবিদ্ধ হয়ে প্রকাশ্য দিবালোকে একজন শীর্ষ সন্ত্রাসী মারা গেছেন তাই নয়, আজকেও খবর আছে বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এসব ঘটনাবলী প্রমাণ করছে যে অস্ত্র ব্যাপক পরিমাণে আছে ব্যাপক পরিমাণ ককটেল এবং আছে বিবদমান পক্ষগুলো যারা একে অপরের সঙ্গে লড়াইরত এবং রাজপথে প্রকাশ্যে আন্দোলন করছে। কিন্তু পুলিশের একমাত্র নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ দমন বা আওয়ামী লীগের কর্মীদের গ্রেফতার করা ছাড়া আর কোনো কিছুর অনুমোদন আপাতত আছে বলে মনে হচ্ছে না। অনেকেই মনে করছেন, বিশ্লেষকদের অনেকেই এই আশঙ্কা দীর্ঘ সময় ধরে করছিলেন যে বাংলাদেশ জুড়ে যে পরিমাণ অস্ত্র আছে 2024-এর জুলাই আগস্টের পর থেকে, এই অস্ত্র কোন সময়ে বের করে সত্যিকার অর্থে একটা দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে নির্বাচনটাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য বানচাল করে দেওয়ার প্রচেষ্টা শুরু হবে। কারণ নির্বাচনটা না হোক বা নির্বাচনটা পিছিয়ে যাক, সেই প্রত্যাশা কিন্তু অনেকগুলো পক্ষের আছে। শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গিয়ে কথা বলে দিয়েছেন যে তাকে অনেকে বলছেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন এবং তার মাধ্যমে নিজের প্রত্যাশাটা তিনি প্রকাশ করেছেন, শুধু তাই নয়, আমরা জানি যে জামায়াত
জামায়াতে ইসলামী, এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু গত বছর আগস্ট থেকেই বলে আসছিল যে নির্বাচন এই সরকারের মূল লক্ষ্য নয়, এই সরকারের মূল লক্ষ্য বিচার সংস্কার। কাজে নির্বাচন নিয়ে অস্থিরতা নিয়ে বিএনপিকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এই রাজনৈতিক পক্ষগুলো। জামায়াতে ইসলামী পল্টনে সর্বশেষ যে সমাবেশটি করলো 5 দফা দাবিতে, সেই সমাবেশ থেকে মঙ্গলবার কিন্তু স্পষ্টভাবে জামায়াতে ইসলামীর আমির এই কথা বলে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান যে যদি জুলাই সনদের সাংবিধানিক আদেশ দেওয়া না হয়, যদি নভেম্বরে গণভোট না হয়, তাহলে 26-এ কোনো নির্বাচন হবে না। 26-এ নির্বাচন এখন পুরোপুরি নির্ভর করছে নভেম্বরে গণভোটে বিএনপি রাজি হয় কিনা। নভেম্বরে গণভোট না হলে জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানিয়েছে 26-এ নির্বাচন হবে না। আবার জামায়াতে ইসলামীর নেতা আজাদ সাহেব স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি যদি বেশি সংবিধান করে তাহলে 29 সাল পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আসলে কি বিএনপিরই সবগুলো পক্ষ নির্বাচন চাইছে ফেব্রুয়ারি মাসেই? এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন যেই ব্যক্তিরা এবং যারা মনোনয়ন পান নাই, তারা কেন নির্বাচনটা হতে দেবেন? তারা তো এখন সেই 2024-এর আগস্টের পর থেকে ক্ষমতার ভাগাভাগির মধ্যে তারাও ছিলেন। একটি এলাকায় কোনো ব্যক্তিকে তার এমপি মনোনয়ন দিয়ে দিচ্ছে, তখন অন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা তো ওই এলাকায় নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তাদের আধিপত্য হারাচ্ছেন এবং তারা যে ধরনের ব্যবসা বাণিজ্য বা আয় রোজগার করছিলেন সেখানে সেই উৎসগুলো হারাচ্ছেন। কাজেই সশস্ত্র সংঘাত হচ্ছে। এমন অবস্থায় নির্বাচন যে কে চাইছেন না বলা মুশকিল। কাজেই সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়লে আসলে কার কার লাভ? এর মধ্যে দেখা যাচ্ছে সরকারের লাভটাও কম নয়, কারণ এই সরকার তো অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চায়। কারণ যে ক্ষমতার ভাগাভাগির রাজনীতি চলছে, সেই ভাগাভাগিতে এই সরকার, প্রধান উপদেষ্টা মণ্ডলী প্রত্যেকে সেই লাভের ভাগীদার। কাজে কেউ লাভ ছাড়তে চাইছেন না, বরং এই সময়টায় একটা অস্থিরতা তৈরি করে ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এর মধ্যে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই রবটা যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সত্যিই তো জামায়াত নেতা আজাদ সাহেব যেমন বলেছেন 29 পর্যন্ত 2029 সাল পর্যন্ত এমন একটা ভাগাভাগির ব্যবস্থা তো চালিয়েই যাওয়া যেতে পারে। এসব পরিস্থিতি বিবেচনায় এই প্রশ্ন মনে জাগে যে আসলেই সরকার জানতে চায় কিনা কারা নাশকতা ঘটাচ্ছে, সরকার জানতে চায় কিনা ককটেলগুলো কোথায় তৈরি হচ্ছে আর কারাই বা দিকে দিকে ককটেল ছুটছে। সরকার সত্যিকার অর্থেই জানতে চায় কিনা যে এই অস্ত্রবাজি থামানোর যে প্রধান এবং প্রথম কাজ অস্ত্র উদ্ধার, সেই অস্ত্র উদ্ধারে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সাফল্য পাচ্ছে না? নাকি সরকার চায় যে যেমন পারুক বিবদমান পক্ষগুলো নিজেরা লড়াই করে নিজেরা সহিংসতা সৃষ্টি করে একটা অস্থির পরিস্থিতি বিরাজমান রাখুক?